এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নাই, এখন ফিল্ডে নাই, কখনো কি ফিল্ডে আসবে না? আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন? পারবেন না ভাই, আপনি যেই হন না কোনো পারবেন না। আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কোনো, সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না। আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই, জামাতের মতো একটা ছোট দলকে, আর আপনি আওয়ামী লীগকে মুছে দিবেন? পারবেন। তাহলে ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি, মনে করে রাজনৈতিক কারণে মনে করে, তারা এটা নিয়ে রাজনীতি করে। ধর্মনিরপেক্ষতা ভাই কি আসলে? আমি কি সংবিধান দেখে দেখে ধর্মনিরপেক্ষ হই? আমি কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হই? তা কিন্তু হই না। কিন্তু এই দল এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে, এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যতই একাডেমিক কথাবার্তা বলেন, সংবিধান অতটা একাডেমিক বিষয় না। এখানে মানুষের সেন্টিমেন্টও এখানে কিন্তু তার রিফ্লেকশনও থাকতে হয়। যাই হোক, সেখানে এবং এখন যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে, 12 দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দল তো আছে, এরাও দেখবেন এই ধর্মনিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে। বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটা কথা বলি। সেগুলো আসলে কি রে ভাই? সেগুলো যে খুব মানে আপনার মানে বিশাল কিছু, তা কিন্তু আমার কাছে মনে হয় না। আমি আপনাকে একটু পড়ে শোনাই। যেগুলো বলা হচ্ছে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। এই 5টা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি। গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের। এই দুটো শব্দ যে অর্থ বহন করে আমার কাছে, এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি। বাকি যে 3টা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টা তো আমার কাছে একই রকম মনে হচ্ছে। সামাজিক সুবিচার থাকে, সাম্যের সমস্যাটা কোথায়? যেখানে সামাজিক সুবিচার আছে, আপনি একটা বলেন তো, ভাবেন তো, আপনি ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? কিভাবে সম্ভব? সামাজিক সুবিচারই তো সাম্য। আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা, একটা দেশে মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিচার আছে। সম্ভব? সম্ভব না। এই যে 3টা বাড়তি যোগ করা, আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোনো শব্দ পায় নাই। শব্দ ভান্ডারে ঝামেলা ছিল। আপনি বলবেন যে আমি এত জ্ঞানী লোক তারা করছে, আর তুমি একটা পাবলিক, তুমি এগুলি বলতেছো। হ্যাঁ, আমি বলতেছি ভাই, আমি পাবলিক। প্রত্যেকটা পাবলিকের কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ করার অধিকার আছে। মানেন না আমার কথা? কিন্তু আমার কথা আপনাকে শুনতে হবে। আমি এভাবেই ভাবি যে এই 3টা, আপনি যে 2টাকে বাদ দিয়েছেন, বাদ দিয়ে যে 3টা এনেছেন, তবে যে 4টা এনেছেন, আহামরি কিছু আনেন না। সমাজতন্ত্র বাদ দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। বাকি যেটা বাদ দিয়েছেন, ওই বাদ দিয়ে আপনি যেগুলিকে আনছেন, এগুলি ভাই একদমই হাস্য। আমার কাছে মনে হয় যে একই জিনিস 3টা নাম দিয়ে নিয়ে আসছেন। পুনরাবৃত্তি। জি, মাসুদ কামাল। জি, মাসুদ কামাল, আপনার কাছ থেকে আসলে ঐক্যমতের জায়গায় আরেকটু শুনবো। সেটির বিষয়ে আপনি আপনার পূর্বাভাস কি? এখানে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে এই সংস্কার প্রতিবেদন সুপারিশের উপরে, সেটি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন একটা গণ অভ্যুত্থানের চার্টার তৈরি হবে ঐক্যমতের ভিত্তিতে। এটাও একটু যোগ করে শুনতে চাই, যেটি ছাত্ররা বলছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, আর এটাও একটা গণ অভ্যুত্থানের চার্টার বা গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, গণ অভ্যুত্থানের চার্টার। মানে বিষয়গুলো কি একই কিছু হতে যাচ্ছে নাকি আলাদা আলাদা? এটাও কি একটু স্পষ্ট হয় আমাদের কাছে? স্পষ্ট হয় না। বিষয়গুলো হলো যেমন কি, এগুলো নানা ধরনের শব্দের খেলা। আমি মনে করি এগুলো শব্দের খেলা। এগুলোর আসলে কতটুকু প্রয়োগ আছে আমি জানি না। প্রোক্লেমেশন অফ রেভলিউশন ছাত্ররা বলতেছিল, সরকার বলতেছে, এরা কিন্তু বলতেছে প্রোক্লেমেশন অফ রেভলিউশন, রেস্টুরেন্টের কিন্তু রেভলিউশন, বিপ্লব, তাই না? তারা কিন্তু মাস আপরাইজিং করে নাই। আবার সরকার বলতেছে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। খেয়াল করেন, ঘোষণাপত্রটা যে কারণে হয়, ঘোষণাপত্রের বাস্তবতাটা কি? সেটা তো হয়ে গেছে ভাই। আমাদের স্বাধীনতার একটা ঘোষণাপত্র ছিল, যেটা নাকি এপ্রিল মাসের হয়েছিল, 1 তারিখে হয়েছিল, পরে 14 তারিখে সেটা ঘোষণা করা হয়েছিল। ওটা কেন? যে ওই সময়ে তারা কিভাবে কাজ করবে তার জন্য তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না, অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য তাদের একটা দরকার ছিল, যে সরকার হিসেবে ঘোষণা করা একটা দরকার ছিল।
তো ওইটা ছিল যুদ্ধের শুরুর সময়, যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল। তো এখানে কি হচ্ছে, এখানে তো ঘোষণাপত্র হতে পারতো, কিন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে এটা ঘোষণাপত্র হতে পারতো। সেই ঘোষণাপত্রের যে পয়েন্ট গুলো আছে তার ভিত্তিতে আন্দোলনটা চলতে পারতো। এগুলো কিন্তু কিছু হয়নি। হয়ে যাওয়ার 5 মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এরকম একটা করতে হবে। এটা কেন করতে হবে মনে হলো? তারও নিশ্চয়ই কিছু কারণ আছে। সেই কারণগুলো তাদের ব্যাপার, এটা আমি বলি না, আমার এটা আপাতত বলার প্রয়োজন মনে করি না। কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব, একক নেতৃত্ব অথবা এককভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণাপত্র প্রয়োজন আমি মনে করি, যে কারণে তারা করতে চেয়েছে। কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এই আন্দোলনে আমরা ছিলাম, এবং আমি নিজেও মনে করি 36 দিনের আন্দোলন না, শেখ হাসিনার পতন 36 দিনেই হয়েছে আমি মনে করি না, 36 দিন দৃশ্যমান ছিল। এবং যারা এখন নেতৃত্বের দাবিদার, যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে, এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তখন কোনো একক নেতৃত্ব ছিল না। তারা সারা দেশের সমস্ত সমন্বয়কের একজন করেছে। তারপরে তারা উপদেষ্টা হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে। অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন, এটা তাদের ব্যাপার, সরকারও মেনে নিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে, আমাদের এটা দাও না। এবং আলটিমেটলি এটাও যে সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে, এটাও আলটিমেটলি কিছু হবে না। হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ভাই কিছুটা হলেও আমি চিনি, এদের নেতাদেরও চিনি, এদের রাজনীতি সম্পর্কে টুকটাক কিছু তো জানি ভাই। যতটুকু বুঝি আমার মনে হয় না এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তাদের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, এটা মেনে নেবে না। কাজে এটা আলটিমেটলি যেভাবে তারা শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের জন্য 2 দিন লাফালাফি করেছিল, তারপরে টায়ার্ড হয়ে বসে পড়ছে, এটাও এরকমই হবে কোনো সন্দেহ। কারণ তাদের জোর যে খুব বেশি একটা আগের অবস্থায় আছে, তাদের গ্রহণযোগ্যতা যে আগের অবস্থায় আছে সেটাও মনে করার কোনো কারণ নাই। ইতিমধ্যে অনেক বিতর্কিত কাজে তারা জড়িয়ে পড়ছে বলে সাধারণ মানুষ মনে করে, হয়তো পড়ে নাই কিন্তু সাধারণ মানুষ মনে করে। এগুলো তাদের জন্য পাবলিক পারসেপশন হিসেবে খুবই নেতিবাচক অবস্থানে আছে। কাজে এই সমস্ত ঘোষণা টোষণা কোনো বিষয় না। বিষয় হলো যে যেটা পজিটিভ ঘটনা যেটা, সেটা হলো আমরা অনেকগুলো কমিশনের রিপোর্ট পেতে শুরু করেছি। এটা আমি মনে করি এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা, এবং আমার বিবেচনায় সবচেয়ে ইতিবাচক ভূমিকা, ইতিবাচক কাজ, এটা আমি মনে করি। এমনকি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল, আমি নিজে ওটা প্রকাশ করেছি যে আমার এই কমিশন পছন্দ হয় নাই, কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই, নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন। কিন্তু আমি এই সংবিধান সংস্কার যে প্রস্তাবগুলো আছে 2-3টা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আমি এই জন্য আলী রিয়াজ স্যারকে ধন্যবাদই জানাবো, যদিও ওনাকে এটা প্রধান বানানো আমি এখনো মনে করি ঠিক হয় নাই, কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে কেন, আমি এইভাবে মনে করি। কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি, এটা আমি মনে করি ভালো। যে 2-1টা জায়গায় ঝামেলা আছে, এটা আমি আগেই বলেছি যে আপনার এই মূলনীতিগুলো, এইগুলিও আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না। আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে, আপনি দেখে নিন পরিবর্তন হবে। এই যে তারা 5টা দিয়েছে, এই 5টাই থাকবে, আমি মনে করি তা থাকবে, দেখে নিলে চেঞ্জ হবে। কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে, এবং কি দাবিগুলো আসতে পারে সেটা তো আমি আপনাকে বললাম। জাতীয়তাবাদ ঢুকানো খুব একটা ঝামেলা হবে না। এখন ফুয়াদ ভাই যে কথাটা বললেন যে জাতি তো একটা, এখন এটার দরকারটা কি, এবং আমি কিন্তু ওনার সঙ্গে 100% এগ্রি করি যে ভাই একটা জাতি একটা হয়ে গেছে, একটা গঠন, একটা দেশ, একটা বাংলাদেশি আমাদের জাতি হিসেবে আমরা বাংলাদেশি, এটা তো ধ্রুব সত্য। এখানে আবার জাতীয়তাবাদী শব্দটা থাকতে হবে কেন? জাতীয়তা, এটা ওনার সঙ্গে আমি একমত। আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না, এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ। এটা সেন্টিমেন্ট তো আছে, একটা দল তো রাজনীতি করে জাতীয়তাবাদ দিয়ে, যদি তারা হলে তো বিএনপির নামই চেঞ্জ করতে হয় যে ভাই তারা মানতে চাইবে না। মাসুদ কামাল, এটা স্পষ্ট আপনি এটা বলছিলেন যে এখানে একটা ঝামেলা তৈরি হবে। দেখা যাক ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হবে, সেখানে কি হবে। আমি একটু সামনে আরো কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, কিন্তু পড়ে যাচ্ছে। আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি, উনি যেটা বলেছেন
এই যে কথা আমাকে ফুয়াদ ভাই বললেন যে আপনি প্রতিটা শব্দকে সমর্থন অথবা অসমর্থন করার কোনো ব্যাপার না, এটা বলা সম্ভব না। আমি তবু একটা শব্দ নিয়ে কথা বলি, যেমন ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের সংজ্ঞা, ডেফিনেশনটা ওনার কাছে যা, সেটা যদি আমার কাছে না হয়, তাহলে ওনার কথাটাকে আমাকে ফ্যাসিবাদ মনে হতে পারে, এবং উনি যেভাবে ভাবছেন আমি তো সেভাবে নাও ভাবতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ওনার ভাবনা আর আমার ভাবনা এক না। উনি যেভাবে বলেন, যেভাবে ভাবেন, আমি সেভাবে বলিও না, সেভাবে ভাবিও না। কাজে এটাকে সমর্থন করার আমার কোনো সুযোগ নেই। তবে আমি মনে করি যে ওনার বক্তব্যটা অতি সরলীকৃত, এবং এভাবে ওনার বলা আমি মনে করি যে আমার কাছে ভালো লাগে। আমি এইভাবে কথা শুনতে চাই। উনি সমালোচনা করতে পারেন, বলতে পারেন যে এই ধরনের ধারা চলতে দেওয়া উচিত না। উনি বলতে পারেন এই ধরনের ধারা হলে সেটাকে আপনারা প্রতিরোধ করেন, আপনারা সেটাকে মানেন না। মানে মানুষকে বলেন তারা তার কাজটা করবে, মানুষকে কি করতে হবে সেটা যদি আপনি বলে দেন, এবং আপনার কথা না শুনলে সেটা যদি ফ্যাসিবাদ হয়ে যায়, আপনার মতো করে চিন্তা না করলে যদি সেটা ফ্যাসিবাদ হয়ে যায়, তাহলে ভাই আপনার সংজ্ঞায় গলদ আছে, লেখাপড়ায় একটু সমস্যা আছে। কাজে আপনাকে ওভাবে ভাবতে হবে ভাই। এটা হয়েছে কি জানেন, এটার মধ্যে একটা বয়স জনিত সমস্যা কাজ করে। যখন আমরা ছোট ছিলাম, বড়জন ইউনিভার্সিটি পড়তাম, তখন একটা বিষয় নিয়ে যেভাবে কথা বলতাম, যে উত্তেজিত হয়ে যেতাম, যতই বয়স বাড়ে ততই কিন্তু উত্তেজনার মাত্রাটা কমে, কারণ তার সঙ্গে ওই প্রাপ্ত জ্ঞানের সঙ্গে না কিছু অভিজ্ঞতা যুক্ত হয়। আবার এই প্রাপ্ত জ্ঞানকে আমরা জীবনের সঙ্গে সিনক্রোনাইজ করতে চাই, এটা কিন্তু একটা বড় বিষয়। বইকে যদি আপনি জীবনের সঙ্গে না মিলাতে পারেন, তাহলে বইয়ের পড়া আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এটা হলো সারা দুনিয়ার নিয়ম। জীবনের সঙ্গে মেলাতে হবে, সমাজের সঙ্গে মেলাতে হবে। তো আপনি বলেছেন নিশ্চয়ই ওই সময় একটা পরিবেশ ছিল, উত্তেজনা তৈরি করতে পেরেছেন, অনেকে হাততালি পেয়েছেন, বাট এটা বাস্তবতা না। এটা যে বাস্তবতা না, এটা আমি একটা সিম্পল একটা কথা বলে রাখি আপনাকে। বাংলাদেশে তো নির্বাচন হবে না, নির্বাচনের জন্য যত কিছু হচ্ছে। যখন নির্বাচন হবে তখন দেখবেন যে ওনাদের এই কথা আসলে বাস্তবতা বিবর্জিত কথা। তখন যে বাস্তবতা দেশে তৈরি হবে, তখন দেখবেন এইগুলির কোনো বেল নাই, একদমই নাই। ওনাদেরও খোঁজ খবর থাকবে কিনা আমার সন্দেহ আছে। কাজে এখন যতদিন সরকারের সহযোগিতা পাচ্ছে, সমর্থন পাচ্ছে, বলে যাচ্ছে। অনেক মানে নায়ক দেখছি, বিপ্লব নায়ক পরে দেখছি হারাই গেছে। এই যে ফুয়াদ ভাই বললেন যে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমি তখন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই, শেষ দিকে আমরা তখন অনেক নেতা দেখছি, বিরাট নেতা, এখন খুঁজেও পাওয়া যায় না, আছে বেঁচে আছে। কাজে সময়ের স্রোতে না অনেক বড় নেতাও ছোট হয়ে যায়, হারিয়ে যায়। আবার অনেক ছোট নেতা সময়ের প্রয়োজন ঠিক কাজটা করতে পারে, বলতে পারে, যখন দল দ্বারা বড় হয়ে দেখা দেয়। এইগুলো হতে থাকবে। কিন্তু আমি যেটা বলি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, না হওয়ার কিছু নাই, এগুলো হতে থাকবে। এগুলো সমাজের অনুষঙ্গ, এগুলো চলবে। কিন্তু একটা কথাকে সবসময় মাথায় রাখতে হবে, দেখেন দেশটা কিন্তু মানুষ নিয়ে, দেশটা কিন্তু কেবল ভূখণ্ড নিয়ে না। আমার বাসায় 10 জন মেম্বার আছে, 10 জন মেম্বারের কথাই আমাকে কিন্তু গুরুত্ব দিতে হবে, শুনতে, মিনিমাম শুনতে তো হবে, গুরুত্ব দিতে হবে, শুনতে হবে ভাই। শোনার পর হয়তো আমি গৃহকর্তা হিসেবে একটা সিদ্ধান্ত নেব, আমি চিন্তা করবো কোন সিদ্ধান্ত নিলে সবার জন্য ভালো হয়। কিন্তু আমি যদি আগেই বলে দিই যে না, তুমি গতদিন খারাপ কাজ করেছো, অথবা আজকে তোমার কোনো কথা বলার নাই, আজকে তুমি চুপ করে থাকবা, তোমাকে কথাই বলতে দিব না, এটা যদি আমি বলি, আমি মনে করি আমার এই আচরণটা হবে ফ্যাসিবাদী আচরণ। এটা আমি এভাবে বুঝি, তাই না? সবাইকে বলতে দিতে হবে। আপনি কাউকে যদি বলতেই যেতে না চান, এবং সেটা সংখ্যা যদি একটা বড় সংখ্যা হয়, তখন সেটা না আসলে পারবেন না। আপনার হাতে একদম স্পষ্ট, খুবই আছে, আপনি পাহাড় ভেঙে ফেলাবেন বলে সিদ্ধান্ত নিলেন, পারবেন না ভাই। পাহাড় তো বুঝছেন না, এটা উইকুকের ঢিবি না, পাহাড় তো ভাঙা কঠিন।